আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। বরাবরের মতো আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। বিশেষ করে আপনারা যে মন্তব্যগুলো আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে বেশি করেন সেগুলো হলো যে ভাইয়া, আমি আমার ওয়াইফকে মালয়েশিয়াতে আনছিলাম কিছুদিন আগে, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে রিটার্ন করে দিয়েছে। কী জন্য রিটার্ন করছে? আবার অনেকেই জানতে চান যে আসলে ভাই রিটার্ন করার কারণগুলো কী, কীভাবে আনলে ওয়াইফ অথবা ফ্যামিলির কাউকে রিটার্ন করবে না, এই বিষয়ে আমাদেরকে একটু সাজেশন দেবেন। তো এই বিষয়টার জন্য কিন্তু আজকের ভিডিওটি করা, যে আসলে কীভাবে কোন প্রসেসে আপনার ফ্যামিলির যে কাউকে আপনি মালয়েশিয়াতে আনবেন কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনার ফ্যামিলির কাউকে রিটার্ন করবে না। 100% এইভাবে যদি আপনি আমার কথা অনুযায়ী যদি কাজ করেন তাহলে আশা করা যায় সাকসেস হতে পারবেন। ফ্যামিলি বলতে এখানে মনে করেন যে যেরকম আপনার ওয়াইফ, সন্তান, বাবা অথবা মা। সো কীভাবে প্রসেসিং করলে আপনার বাংলাদেশ এয়ারপোর্ট প্লাস মালয়েশিয়া এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে না, চলেন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা জেনে নিই। অবশ্যই বিষয়টা জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো করে রাখবেন। ওকে, যারা এই বিষয় নিয়ে মন্তব্য করেন তাদের জন্য, প্লাস যারা আপনারা অনেকেই ভাবতেছেন যে মালয়েশিয়াতে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, ভিডিওটা তাদের জন্য। ওকে, যখন আমাদের ভিসাটা প্রসেসিং করা হয়ে যায়, অনেকেই আছে আমরা নিজেরা অনলাইনে অ্যাপ্লাই করে ভিসা নিচ্ছি অথবা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে ভিসা নিয়ে থাকি। শুধু ভিসা হলেই কি আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন? নো। কেননা আপনাকে ভিসা হওয়ার পরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যেরকম হোটেল বুকিং প্লাস টিকিট। আপনার ভিসার থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আপনাকে বেশি ফোকাস করতে হবে সেটা হলো কি হোটেল বুকিং প্লাস টিকিট। আপনার ভিসা থাকলে কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে দেবে না। হয়তো ঢাকা ইমিগ্রেশন থেকে ঝামেলা করবে, নয়তো মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ঝামেলা করবে। সো এই ঝামেলাগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি, আপনাকে যখন আপনার ভিসা হয়ে যাবে, দেন ভিসা হয়ে যাওয়ার পরে আপনাকে করতে হবে ফার্স্ট অফ অল হোটেল বুকিং, অথবা আপনাকে করতে হবে টিকিট বুকিং। সো আপনি এক্সাম্পল হিসেবে টিকিট বুকিং করলেন। তবে আমরা কিন্তু অনেকেই যে ভুল কাজটা করি সেটা হলো গিয়ে, এক্সাম্পল হিসেবে আমরা আসার টিকিটটা অরিজিনাল করি এবং রিটার্ন টিকিটটা অনেক সময় ফেক করি। ফেক করি কেন? অনেক সময় দেখা যায় আমরা ভাবি হয়তো আমরা যে তারিখে রিটার্ন করার ভাবতেছি হয়তো ওই তারিখে আমরা রিটার্ন নাও করতে পারি, তারিখটা হয়তো চেঞ্জ করতে পারি। এই ক্ষেত্রে অনেকেই ভাবেন যে না, আমি যাওয়ার টিকিটটা অরিজিনাল করি এবং আসার টিকিটটা ডেমি ফেক করি। সো এটা করা যাবে না। আপনাকে অবশ্যই আপনি যাওয়ার আগে আপনার তারিখটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। আপনি যাবেন কবে, দেন রিটার্ন করবেন কবে। ওকে, আপনি যাবেন এক্সাম্পল 10 তারিখে, সো ব্যাক করবেন 20 তারিখে। তাহলে আপনাকে অবশ্যই 10 এবং 20 তারিখে দুইটা আসা যাওয়ার টিকিট অরিজিনাল করতে হবে, যে কোনো এয়ারলাইন্সের। হতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হতে পারে ইউএস বাংলা, হতে পারে এয়ার এশিয়া, হতে পারে আপনার মালিন্দো এয়ার, হতে পারে মালয়েশিয়া এয়ারলাইন্স। যে কোনো এয়ারলাইন্সের টিকিট করেন না কেন, অবশ্যই আপনাকে যাওয়া এবং আসার টিকিটটা অরিজিনাল করতে হবে। ওকে, দেন তারপরে আপনি ওইখানে যাই যতদিন থাকবেন, অর্থাৎ যতদিনকে রিটার্ন টিকিট করেছেন, এক্সাম্পল আপনি টিকিট করেছেন যাবেন 10 তারিখে, আসবেন 25 তারিখে, তাহলে 15 দিন। অবশ্যই এই 15 দিন আপনাকে হোটেল বুকিং করতে হবে। অনেকেই ভাবেন যে মালয়েশিয়াতে আমার অনেক আত্মীয় থাকে, মামা থাকে, ভাই থাকে, ফুফা থাকে, চাচা থাকে, খালু থাকে, তো আমি তো যাই তাদের বাসায় থাকতে পারতেছি, তাহলে আমাকে আর এত টাকা নষ্ট করে হোটেল বুকিং করার দরকার কি? সো এইগুলো যারা করবেন তারাই কিন্তু বেশিরভাগ রিটার্ন অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। একটা দেশ যখন আপনার ভিজিটের জন্য সুযোগ দিচ্ছে বা দেয়, এটার মানেই এটাই যে সেই দেশ বিজনেস করতেছে। অর্থাৎ আপনি যে দেশে যাচ্ছেন না কেন, আপনাকে ভিজিটের সুযোগ দেওয়া হচ্ছে। আপনি দেশে যখন যাচ্ছেন, প্লেন টিকিট ক্রয় করতেছেন, তখন কিন্তু তার একটা পার্সেন্ট, অর্থাৎ তার একটা ভ্যাট পাচ্ছে। হোটেল বুকিং করতেছেন, তার একটা ভ্যাট পাচ্ছে। আপনি ওই দেশে যায় যখন কোনো শপিং করতেছেন, ঘোরাফেরা করতেছেন, তারা ওইখান থেকে একটা ভ্যাট পাচ্ছে। এটা তাদের একটা বিজনেস। সো আপনি যদি হোটেল বুকিং না করেন, এখানে তো তারা ভ্যাট ট্যাক্স পাচ্ছে না, এই জন্য কিন্তু তারা আপনাকে ফেক ভাববে। অবশ্যই আপনি মালয়েশিয়াতে, শুধু মালয়েশিয়ার জন্য না, আপনি আদার্স যে কোনো কান্ট্রিতে যান না কেন, আপনি যতদিনকে টিকিট বুকিং করবেন অর্থাৎ যতদিন আপনি থাকবেন, ওইখানে রিয়েল টিকিট বুকিং আপনি করবেন। যদি রিয়েল টিকিট বুকিং না করেন, এই ক্ষেত্রে আপনি যেই দেশে যাচ্ছেন ওই দেশের নাগরিকের ইনভাইটেশন লেটার থাকতে হবে। অবশ্যই ওই দেশের নাগরিকের ইনভাইটেশন লেটারের নিচে
তার যে আইডি অথবা আইসি যে কার্ডগুলো আছে ওই কার্ডের সব প্রিন্ট কপি সহ দিয়ে দিতে হবে ইনভিটেশন লেটারে, যে আপনি তার বাসায় গিয়ে থাকবেন, অথবা তার ইলেকট্রিক যে বিল আছে ওইটা সহ দিয়ে দিতে হবে। সো আমরা একদম ইজিতে আসি। ইজি প্রসেসটা হলো হোটেল বুকিং। অনেক সময় আছে আপনি যেখানে যাচ্ছেন অনেক সময় ইনভাইটেশন লেটারটা নাও দিতে পারে, ইনভাইটেশন লেটারটা কালেক্ট করা অনেক ঝামেলা। তো সহজ উপায়, সহজ ওয়ে হলো কি হোটেল বুকিং। আপনি যতদিন থাকবেন না কেন, অনেকেই ভাবছেন আপনার চালাকি করেন, অনেক সময় আছে বিভিন্ন এজেন্সি অথবা বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে আপনারা কি করেন, একটা হোটেল বুকিং করেন, ফেক হোটেল বুকিং। হয়তো মনে করেন যে কাগজে আপনি দেখতে পারতেছেন রিয়েল, কিন্তু অনেক সময় আছে এটা জাস্টিফাই করার জন্য ইমিগ্রেশন অফিসার হয়তো হোটেলে ফোন দিয়ে হোটেলের কোনো ডিটেলস সে পায় না। এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়। সো এই জন্য আপনারা হোটেল বুকিংটা করবেন অবশ্যই রিয়েল, যাতে আপনার মনের ভিতরে যাতে কোনো সন্দেহ বা কোনো ভয় না থাকে। আপনি ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়াবেন, ইমিগ্রেশন অফিসারকে বলবেন স্যার যাওয়ার টিকিট আসার টিকিট কমপ্লিট, আপনার সন্দেহ হলে আপনি চেক করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি যে কোনো এয়ারলাইন্সের টিকিট কিন্তু অনলাইনে চেক করা যায়। আমার হোটেল বুকিং আছে, আপনার সন্দেহ হলে আপনি হোটেলে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। এই যে আমি যে হোটেলে পেমেন্ট করছি, আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন হোটেলে পেমেন্ট করবেন যদি অনলাইনে করেন তাহলে রিসিপ্টটা, যেহেতু অনলাইনে পেমেন্ট করলে অনেক সময় আপনার ইমেইলে রিসিপ্টটা চলে আসে। আর যদি আপনারা কোনো কারোর সহযোগিতা হোটেল বুকিং করে থাকেন, এই ক্ষেত্রে তাকে বলবেন যে হোটেলে পেমেন্টের রিসিপ্টটা তাকে পিডিএফ করে আপনি নিয়ে ওটা প্রিন্ট করে একসাথে নিয়ে আসবেন। তাহলে আপনি হোটেলের পেমেন্টের রিসিপ্ট এবং হোটেল বুকিংটা একসাথে পিন আপ করে রাখবেন। তাহলে আপনি ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে পারবেন যে স্যার আপনার যদি সন্দেহ হয় আপনি হোটেলে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিতে পারেন যে আমি আসলেও হোটেল বুকিং করছি কিনা বা হোটেলে যাচ্ছি কিনা। সো আপনাকে অবশ্যই যাওয়া আসার টিকিটটা অরিজিনাল করতে হবে, প্লাস আপনি যতদিন থাকবেন, যদি 10 দিন থাকেন তাহলে 10 দিন, যদি 1 মাস থাকেন তাহলে 1 মাসের হোটেল বুকিংই করতে হবে, প্লাস হোটেল বুকিংয়ে যে পেমেন্ট করবেন পেমেন্টের রিসিপ্টটা কিন্তু আপনাকে সাথে নিতে হবে। এটা কিন্তু অনেকেই কিন্তু বলে না যে পেমেন্টের রিসিপ্ট, কিন্তু এটা নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আপনি জিনিসটা ইমিগ্রেশন অফিসারকে বোঝাইতে সহজ হবে। সো যদি আপনি ভিসা হওয়ার পরে এই দুইটা ডকুমেন্ট অরিজিনাল করেন, অনেক সময় আছে আপনারা আসার টিকিটটা অরিজিনাল করতেছেন, মালয়েশিয়াতে আসার যাওয়ার টিকিটটা ফেক করতেছেন, কেননা আপনাদের যাওয়ার রিটার্ন করার তারিখটা হয়তো আপনাদের সিলেক্ট করেন আপনারা কবে ব্যাক করবেন। এই ভুলটা করা যাবে না। আপনারা আসার পরে যদি আপনাদের ভালো লাগে মালয়েশিয়াতে ঘুরতে, তাহলে এখানে আপনাকে খরচ করতে হবে, তাহলে যাওয়ার জন্য মনে করেন যে আবার নতুন করে টিকিট করতে হবে। এবং যদি আপনারা ভিসার পাস আরও বাড়াইতে চান, আমরা ম্যানুয়ালি জানি মালয়েশিয়াতে ঢোকার জন্য কিন্তু ইমিগ্রেশন অফিসার সর্বোচ্চ 1 মাসের পাস দেয়। যদি আপনি আরও 1 মাস নিতে চান, এক্ষেত্রে আপনাকে মালয়েশিয়া পুত্র যে ইমিগ্রেশন থেকে কিন্তু পাস নিয়ে আসতে হবে, এই জন্য হয়তো ইমিগ্রেশন কাউন্টারে কিছু ফি দিতে হবে। সো অবশ্যই আপনারা যাওয়া আসার টিকিটটা অরিজিনাল করবেন, প্লাস হোটেল বুকিংটা আপনি যতদিন থাকবেন ততদিন আপনাকে হোটেল বুকিংটা করতে হবে। হোটেল বুকিংটা করার পরে আপনি আসার পরে, আপনি যখন মালয়েশিয়াতে চলে আসবেন, আসার পরে যদি আপনার রিলেটিভ থেকেই থাকে, এক্ষেত্রে আপনি আপনার রিলেটিভের বাসায় থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হোটেল বুকিং না করে যদি ইমিগ্রেশন অফিসারকে বলেন যে ভাই স্যার আমার খালু থাকে মালয়েশিয়াতে, স্যার আমার মামু থাকে, আমার অমুক থাকে, এটা গ্রহণ হবে না। অবশ্যই আপনাকে রিয়েলভাবে হোটেল বুকিং করতে হবে। এটা আপনি ইমিগ্রেশন অফিসারকে দেখায় বোঝাইতে পারবেন। যখন ইমিগ্রেশন অফিসার দেখবে যে আপনার হোটেল বুকিং আছে অরিজিনাল, যাওয়া আসার টিকিট প্লেন টিকিট আছে অরিজিনাল, এক্ষেত্রে তারা আপনাকে ঢুকতে দেবে 100% কনফার্ম। তাছাড়া এখানে আমি আপনাকে 100% কনফার্ম দিয়ে দিচ্ছি তাই না যে আপনি মনে করেন যে ঢুকতেই পারবেন। অনেক সময় আছে আপনার অন্য অন্য ডকুমেন্টে হয়তো ঝামেলা হইতে পারে, ঠিক আছে, যেরকম মনে করেন যে আপনি অন্য অন্য কান্ট্রি ভিজিট করছেন কি না। অনেক সময় আছে সাদা পাসপোর্টের ক্ষেত্রে অনেকটা মনে করেন যে ঝামেলা করে। তো এই ক্ষেত্রে মনে করেন যে যদি তারা যে প্রশ্নগুলো আপনাকে করবে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা সহজভাবে দিতে পারেন, এই ক্ষেত্রে আশা করা যে কোনো ঝামেলা হওয়ার কোনো প্রশ্ন আসেই না। যেহেতু মনে করেন যে মালয়েশিয়া ইমিগ্রেশনের আমরা মনে করেন যে অনেকবার যাওয়া আসা করছি, এই ক্ষেত্রে মনে করেন যে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমরা মনে করেন যে মালয়েশিয়াতে অনেকে ট্যুরিস্টে অনেক ক্লায়েন্ট মনে করেন যে আমাদের মাধ্যমে আছে, এক্ষেত্রে তাদের কাছ থেকেও আমাদের কিছু পরামর্শ আমরা নিয়েছি, আসলে কী কী প্রশ্ন করে, কেমন ধরনের হয়রানির শিকার হন। তো এই তাদের কাছ থেকেই কিন্তু তথ্যগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আসলেও কী কী প্রশ্ন করতে পারে। তাদের কিন্তু বেশি প্রশ্ন না, আমি নিজে ইমিগ্রেশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থেকে শুনেছি যখন আমি মালয়েশিয়াতে এন্ট্রি করছি। তাদের প্রশ্ন একটাই, কতদিন থাকবি, হোটেল বুকিং প্লাস যাওয়া আসা রিটার্ন টিকিট, এটাই।